নমস্কার, আমি রূপসা। অবকাশ সাহিত্যপত্রের চ্যানেলে আপনাকে স্বাগত। বীরভূমের অন্যতম লিটল ম্যাগাজিন তারাশঙ্কর জন্মশতবর্ষে উমা শশী পুরস্কার ভূষিত অবকাশ সাহিত্যপত্র। সাহিত্যিক মধুসূদন সরকার অবকাশ সাহিত্যপত্রের সহ সম্পাদক। জন্ম নদিয়ার রানাঘাটের নিকটবর্তী গাংনাপুর গ্রামে, বর্তমানে কলিকাতা নিবাসী। রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ও বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে MBA। কর্মসূত্রে কলকাতা পৌর নিগমের আধিকারিক। তার প্রকাশিত গ্রন্থ সংখ্যা 3। আজকের গল্প মধুসূদন সরকারের সেলিব্রেশন ডে। গল্পটি অন্তঃক্ষরণ নামক গল্পগ্রন্থ থেকে গৃহীত। প্রচ্ছদ শিল্পী মানিনী সরকার। গল্প পাঠে স্বয়ং লেখক। শুরু হচ্ছে আজকের গল্প সেলিব্রেশন ডে। ঠিক 5 বছর আগে বিভাস তার দিদি কমলিকাকে প্রস্তাবটা দিয়ে বলেছিল, দিদি, তোর মেয়ে সুচেতা পড়াশোনায় এত ভালো, স্ট্যান্ড করে, ওকে এই কুলিকামারের বস্তির মধ্যে না রেখে কলকাতায় আমার কাছে পাঠিয়ে দে। আমার তো 3টে ঘর, টুবলু আর সুচেতা 2 ভাই বোন হৈ হৈ করে থাকতে পারবে। বিভাসের ছেলে টুবলু ওরফে উৎসব 5ম শ্রেণীর ছাত্র, কলকাতার ঢাকুরিয়ায় যোধপুর পার্ক বয়েজে পড়ে। বিভাসের স্ত্রী রিমি ওই স্কুলেরই রসায়নের শিক্ষিকা। ভাইয়ের প্রস্তাবটা কমলিকার বেশ মনে ধরেছিল। আসলে এখানকার এই চটকলের পরিমণ্ডলে পরিবেশটা সত্যি কিছুটা প্রতিকূল। যদিও বেঙ্গল ন্যাশনাল জুট মিলের চৌহদ্দি থেকে বেশ দূরে বম্বে রোড পেরিয়ে তুলনামূলক ভদ্রপাড়ায় কমলিকাদের বাড়ি, কিন্তু স্বামী অরিন্দম যেহেতু জুট মিলের বড়বাবু, সুতরাং এটা সেটা ঝুট ঝামেলা হামেশাই তাদের বাড়ি পর্যন্ত ধাওয়া করবেই। 5 বছর আগে বিভাস যখন প্রস্তাবটা দেয়, তখন সুচেতা সবে 8 পাশ করে 9-এ উঠেছে। কলকাতায় গিয়ে সে কোথায় কিভাবে ভর্তি হবে? বিভাস তার দিদিকে আশ্বস্ত করেছিল, সুচেতার ভর্তির ভাবনা আমার, তোকে ভাবতে হবে না। ব্যাস, হাওড়া বাউরিয়ার খলিশানি আনন্দময়ী হাই স্কুলের সঙ্গে সুচেতার বিচ্ছেদ ঘটে গেল। ফার্স্ট গার্ল সুচেতা স্কুল ছাড়তে স্কুলের দিদিরা নাকি খুব কষ্ট পেয়েছিলেন। তবুও তারা এও বলেছিলেন, যাও, আরও ভালো জায়গায় ভর্তি হয়ে তুমি খুব বড় হও, আমাদের আশীর্বাদ রইল। সুচেতা হতাশ করেনি। মাধ্যমিকে যোধপুর গার্লস হাই থেকে দুর্দান্ত রেজাল্ট, উচ্চ মাধ্যমিকেও 92% নম্বর, আর এবার মেডিকেলের জয়েন্টে র্যাঙ্কিং 187। ভাবা যায় না ও আজ কোথায় পৌঁছে গেল। অরিন্দম মেয়ে সুচেতার এই সাফল্যের যাবতীয় কৃতিত্ব শ্যালক বিভাস এবং তার স্ত্রী রিমিকে দিয়েছেন। কিন্তু সুচেতার পরিশ্রম এবং নিষ্ঠার কথাও ভুললে চলবে না। 9, 10, 11, 12 এই 4টি বছর কিভাবে যে পার হয়ে গেল সুচেতা জানে না। যেন এই 4টি বছর তার জীবন থেকে হারিয়ে গেছে। নিজের ইচ্ছে, শখ, বিশ্রাম, বেড়ানো কোনো কিছুই ছিল না। এমনকি বাবা মায়ের কাছেও সে বিশেষ যেত না, পাছে পড়ার ক্ষতি হয়ে যায়। মনে পড়ে মাধ্যমিক পরীক্ষার পরে 1 সপ্তাহের জন্য সুচেতা মামা, মামি, বাবা মায়ের সঙ্গে পুরী বেড়াতে গিয়েছিল। স্বর্গদ্বারের সামনে বেলাভূমিতে বসে ঢেউ গুনতে গুনতে মামা আনমনে স্বগতোক্তি করেছিল, সুচেতা, এখানে 1 সপ্তাহ নিরালায় বিশ্রাম নে, কলকাতায় ফিরে নেক্সট 2-2.5 বছরের কঠিন লড়াই, সে লড়াইতে সুচেতা তোকে জিততেই হবে। মামা মামি দুজনেই দেখিয়ে দিতেন। তাছাড়াও ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির জন্যে সুচেতার স্পেশাল টিচার ছিল। পাথফাইন্ডার, ব্রিলিয়ান্ট, আগরওয়ালের পরের পর মক টেস্ট, প্রতিটি চ্যাপ্টারের জন্য 1000 অ্যাঙ্গেল থেকে যেন লক্ষ্য কোশ্চেন। প্রতিনিয়ত কাটাছেঁড়া মন্থন করে যাও, পরীক্ষায় কি আসবে? যাই আসুক সুচেতা, জানবি তোর জানার বাইরে কিছু নেই।
সাফল্য তোর কাছে ধরা দিতে বাধ্য, মামার মন্ত্রগুপ্তি। সত্যি সত্যি যখন সাফল্য এসে ধরা দিল, বাড়িতে যেন খুশির বন্যা। আসলে তাদের মজুমদার পরিবারের বৃহত্তর বৃত্তে সব আছে, নেই একজন ডাক্তার। তাই অরিন্দমও মেয়েকে বলেছিলেন, যদি সম্ভব হয় দেখ না চেষ্টা করে ডাক্তার হতে পারিস কিনা। ফ্যামিলিতে কোনো ডাক্তার না থাকায় আমাদের সকলের জন্য ভোগান্তির শেষ নেই। সুচেতা কথা রেখেছে। ছোট মাসি লিলির বর ভীষণ মজার মানুষ। সুখেন্দু যেই শুনেছে সুচেতা মেডিকেলে চান্স পেয়েছে, অমনি কমলিকার কাছে তার ফোন। দিদি, আমাদের কিন্তু দ্বিগুণ লাভ। সেটা কীরকম? কমলিকার প্রশ্ন। শুনুন, দেখেছেন কখনো ডাক্তারের বর অন্য প্রফেশনের হয়? হয় না। সুতরাং সুচেতার বিয়েটাও যে ডাক্তারের সঙ্গেই হবে, আমি এই ব্যাপারে 200% নিশ্চিত। ব্যাস, হাতে আমাদের এখন দুটো হবু ডাক্তার। লিলি ফোনটা কেড়ে নিয়ে দিদিকে বলেছিল, ছাড়ো তোর কথা, ফাজিল একটা কোথাকার। সেই সুখেন্দুই অরিন্দমের কাছে বায়না ধরেছিল, দাদা, সুচেতা ডাক্তারিতে চান্স পেয়েছে, আত্মীয় স্বজনের মধ্যে এই প্রথম একজন ডাক্তার হবে, ব্যাপারটা সেলিব্রেট করব। আপনারা সবাই আমার লেকটাউনের বাড়িতে আসুন দাদা। অরিন্দম জানিয়েছিলেন, সেলিব্রেট করবে, ভালো কথা, এসো সবাই মিলে আমার বাড়িতে এসো। চটকলের বড়বাবু কি মানুষ নয়, নাকি তার বাড়িতে আসতে নেই? আমি জুট মিলে নোটিশ ঝুলিয়ে দেবো, অন্তত সেলিব্রেশন ডেতে যেন তোমাদের মতো ভদ্রলোকদেরকেও ডিস্টার্ব করতে না আসে। সবাইকে একসঙ্গে করা খুব কঠিন কাজ। এর সময় হয়তো ওর হয় না, ও ফ্রি আছে তো তার ছেলে মেয়েদের পরীক্ষা। যাই হোক, ক্যালেন্ডার হাতে নিয়ে অনেক হিসেব নিকেশ, ফোনাফুনি, কনফারেন্সের পর ঠিক হওয়া সেই সেলিব্রেশন ডে আজকে। সকাল থেকে গোটা বাড়িটা যেন গম গম করছিল, হাসি ঠাট্টা, কত মজার মজার কথা। কিন্তু দুটোর পর থেকেই বাড়ি হালকা হতে থাকে, একে একে যে যার বাড়িমুখো হচ্ছে। সুগন্ধ মেশুর ডান পায়ের ওপর দিয়ে কদিন আগে অটো চলে গেছে, পাতা আর গোড়ালির দফা রফা, হাঁটুর নিচ পর্যন্ত প্লাস্টার। বেচারি এই জন্য একটু মন মরাও। মেশো যাবার সময় এই নিয়ে আক্ষেপ করেছিলেন, সুচেতা, তোর সেলিব্রেশনে 300 টাকার প্লেট খাওয়ার জন্যে আমার 2000 টাকার গাড়ি ভাড়া গচ্চা গেল, এই হিসেবটা মনে রাখিস। মেশোর কথা শুনে লিলিমাসির সে কি হাসি। শাস্তি শাস্তি, মাথার ওপর ভগবান আছেন না? আমাকে বাড়িতে ফেলে রেখে ফি বছর উনি যাবেন ট্রেকিং করতে পাহাড়ে, আমি দুশ্চিন্তা দুর্ভাবনায় মরে যাই। যাক, শেষ পর্যন্ত ভগবান ন্যায় বিচার করলেন। বাছাধন, থাকো এবার 6 মাস বাড়ির গোয়ালে বাঁধা পড়ে। তারপর দুগ্গা দুগ্গা করে ওই পা যদি পুরোপুরি ঠিক না হয়, তাহলে তো কথাই নেই, আমার সমস্যার চিরস্থায়ী সমাধান। লিলিমাসির আর এক প্রস্থ খিলখিল হাসি। আচমকায় যেন নারী কণ্ঠের আর্তচিৎকারে রাতের অন্ধকার ফালাফালা হয়ে গেল। অবশ্য রাত তো বিশেষ হয়নি। গৌরনীতাই মন্দিরে প্রথমে গোস্বামী ঠাকুরের মহাপ্রভু বন্দনা, পরে খোল করতালের বোল সহযোগে ভক্তবৃন্দের সমবেত সঙ্গীত এই একটু আগে শেষ হয়েছে। সুচিতার ঠাম্মার চোখে সেই আগের জোর নেই, ঠিকমতো হাঁটতেও পারেন না, বয়সটা তো 75 ছুঁই ছুঁই। কিন্তু বিকেল হলেই ঠাম্মার মন ছুটে চলে গৌরনীতাই মন্দিরে। মন্দিরের সন্ধ্যা আরতি প্রাণ ভরে দেখার ইচ্ছে। আজ বাড়ির অভ্যাগতরা সবাই চলে গেলে সুচেতা ঠাম্মাকে নিয়ে সন্ধ্যার একটু আগে মন্দিরে এসেছিল। এক বছর বেশ পরিবর্তন হয়েছে মন্দিরের, সাজসজ্জা জৌলুস যেন আরও বেড়েছে। আর মন্দির প্রাঙ্গণের ওই কদম গাছটা সবুজ ডালপালা ছাড়িয়ে কত উঁচুতে মাথা তুলেছে। কিন্তু মন্দির থেকে ফেরার পথে হঠাৎ নারী কণ্ঠের এই কান্না আর শোরগোলে সুচেতা হতচকিত হয়ে পড়ে।
তাদের বাড়ি ছাড়িয়ে পুকুরের ওপার থেকেই কান্নাটা ভেসে আসছে না? কারো কোনো বিপদ হলো নাকি? ঠাম্মা আজকাল কানে কম শুনলেও আর্তচিৎকার তার কানেও পৌঁছেছে। নাতনির মনের অবস্থা বুঝতে পেরে বৃদ্ধা নিজ থেকেই বলেন, নতুন বউকে আবার পেটাচ্ছে, গণটা একেবারে অমানুষ হয়ে গেল। আশেপাশের বাড়িগুলো থেকেও টর্চ হাতে মানুষজন ছুটছে, তাদের কারো কারো মুখে গালিগালাজ, সাপান্ত, যেন আজ কিছু একটা হেস্তনেস্ত করতেই হবে। ঠাম্মাকে নিয়ে উঠোনে পা দিতেই মা বলছিলেন, জানিস, আর পারা যায় না, মদ গিলে এসে রোজ বউটাকে ঠ্যাঙাবে। ওই যে গদাই কুলার ছেলে গনসা, মা মরে যাওয়ার পর থেকে ওর এটা আরও বেড়েছে। বউয়ের মুখে দুটো ভাত জোগাড়ের ক্ষমতা নেই তোর, কিন্তু নিত্যদিন অত্যাচার। একটু থেমে মা বলতেই থাকেন, বউয়ের কথা না হয় ছেড়েই দিলাম, যে বাচ্চাটা হয়েছে তার বাপ তো তুই, তা বাপ হয়ে দুধের বাচ্চাটারও কথা ভাববি নে, হারামজাদা। মায়ের কথা শেষ না হতেই মণ্ডল পুকুরের পাড় ধরে সুচেতা ছুটেছিল গদাই কুইলার বাড়ির দিকে। উঠোন ভর্তি পাড়ার মানুষ, বৌঝিদের সংখ্যাই বেশি। দোচালা মাঝারি মাপের একটা টালির ঘর, ঘরের সঙ্গে লাগোয়া বারান্দা। ভিতরে একটি মাত্র বাল্ব জ্বলছে। সেই বাল্বের আলোয় দেখা যায় বারান্দায় ডান দিকে উনুনের কাছে ভাতের হাঁড়ি, কড়াই সব উল্টানো। অল্প বয়সী একটা বউ বারান্দার এক কোনায় খুঁটি আঁকড়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে চলেছে। পাড়ার কয়েকজন জোয়ান ছেলে গণেশকে ঘিরে ধরে শাসাচ্ছে, ফের যদি বউয়ের গায়ে হাত তুলিস একদম হাত পা ভেঙে গুড়িয়ে দেব, বদমাস কোথাকার। যাকে ধমকানো চমকানো, সে যে খুব প্রকৃতিস্থ নয় এত দূর থেকেই স্পষ্ট বোঝা যায়। সুচেতা এতদিন পরে কাল সন্ধ্যায় পাড়ায় এসেছে, অনেকে জানেই না। এই ভিড়ভাট্টা এবং অন্ধকারে সুচেতাকে দুই একজন ছাড়া কেউ লক্ষ্য করল না। কিন্তু সুচেতা গণেশের বইয়ের মুখটা দূর থেকে এক ঝলক দেখেই চমকে উঠেছিল। খুব চেনা চেনা, বিশেষ করে ওই চোখ দুটো কোথায় যেন দেখেছি। সুচেতা ভিড় ঠেলে এগিয়ে যায়। এবারে মুখটা আরও স্পষ্ট। হ্যাঁ, তার অনুমান সঠিক। ওই তো থুতনির নিচে প্রায় 1 ইঞ্চি লম্বা লালচে জুরুলটা। বছর দুয়ারাই আগে একবার বাড়িতে এসে সুচেতা শুনেছিল বটে গদাই কুইলার ছেলের বিয়ে হয়েছে, কিন্তু নতুন বউ দেখার জন্যে তার কুইলা বাড়িতে যাওয়ার ইচ্ছে হয়নি। এসব গরিব গুরব মানুষ, ছোটোখাটো কারখানা বা চটকলের জন্মজুর, এসব পরিবারে ছেলে মেয়েদের অল্প বয়সেই বিয়ে দেওয়া হয়। বাড়ি ফিরে সুচেতা মার কাছ থেকে গণেশের বইয়ের সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছিল। নাম ধাম, কোথায় বাপের বাড়ি, বাপ মা কী করে ইত্যাদি। সুচেতাদের বাড়িতে তখন পাশের নন্দী কাকিমা আর তার 8 বছরের মেয়ে। ওই নন্দী কাকিমাই জানালেন মেয়েটির নাম লতা। সে বিয়ের আগে নাকি খলিশানি হাই স্কুলে পড়তো। গরিব চাষাপুষুদের ঘরে যাওয়া হয়, মেয়েকে তড়িঘড়ি পার করে বাপটা হাত ধুয়ে ফেলেছে। সব মিলে যাচ্ছে। সুচেতা নিশ্চিত খলিশানি আনন্দময়ী হাই স্কুলের তার সহপাঠী সেই বনলতাই এখানে আজ এ গায়ের বউ হয়ে এসে হয়েছে লতা। সারা রাত সুচেতার ঘুম হয়নি, বিছানায় কেবল এপাশ ওপাশ ছটফটানি। তখন সে খলিশানি আনন্দময়ী ছাত্রী, 8-এ পড়ে। বলা নেই কওয়া নেই, হঠাৎ ওদের ক্লাসের বনলতা নামের মেয়েটা পুজোর ছুটির আগে স্কুলে আসা বন্ধ করে দিয়েছিল। প্রথম 1-2 সপ্তাহ সেভাবে কেউ গুরুত্ব দেয়নি, কিন্তু মাসখানেক পর স্কুল খুললে জানা গিয়েছিল দাদার আকস্মিক মৃত্যুতে বনলতাদের বাড়িতে ঘোরতর দুর্যোগ। এদিকে ফাইনাল পরীক্ষা এসে যাওয়ায় সুচেতারাও আর বিশেষ খোঁজখবর রাখেনি। বনলতাদের বাড়িটাও ছিল রেল লাইন পেরিয়ে উল্টো দিকে, সেই রতনপুরের কাছে কোথাও। 9-এ ওঠার পরই তো সুচেতা আনন্দময়ী ছেড়ে কলকাতায় চলে এসেছিল। সুতরাং ওই মেয়ের সঙ্গে তার আর যোগাযোগ কিংবা দেখা সাক্ষাৎ হয়নি। খুব সকালে উঠে পাড়ার অলিগলি দিয়ে মা রোজ একটু হেঁটে বেড়ায়, ডাক্তারের পরামর্শ। আজ সুচেতাও মার সঙ্গে বেরিয়েছিল।
গত 5 বছরে ওদের এলাকাটায় বেশ পরিবর্তন এসেছে সুচেতা লক্ষ্য করে। নতুন কয়েকটি দোতলা 3তলা বাড়ি। মা বাড়ি ফিরে যাবে, বাবার 7 সকালে চা খাওয়ার অভ্যেস। সুচেতা বলল, তুমি যাও মা, আমি আর একটু হেঁটে আসি। উঠোনটা 1 কাঠা মাপের হবে। পুকুর পাড় থেকে সুচেতা দেখতে পায় গণেশের বউ পিছন ফিরে নিচু হয়ে কী যেন করছে। কাছে যেতেই স্পষ্ট হয় বারান্দা জুড়ে ছড়ানো ছেটানো ভাত, শুকিয়ে যাওয়া তরকারি সে হাত দিয়ে জড়ো করছে। এত সকালে কেউ তার বাড়িতে আসতে পারে কুইলা বাড়ির বউ তা ভাবতেও পারেনি। সুচেতা প্রায় নিঃশব্দে বউয়ের পিছনে এসে দাঁড়ায়। হঠাৎ যেন চকিত হয়ে মুখ তুলে পিছনে ফিরে তাকাতেই সে একেবারে সুচেতার মুখোমুখি। প্রথমে বিস্ময়ে দুপা পিছিয়ে যাওয়া, যেন সম্ভ্রমে অভ্যাসবশত কাপড় দিয়ে নিজের শরীরটাকে আড়াল করার চেষ্টা। দুজনেই নির্বাক, নিষ্পলক। সুচেতাই প্রথম কথা বলে, আমাকে চিনতে পারছো না? সেই যে আনন্দময়ীতে একসঙ্গে পড়তাম, ক্লাস 8 অবধি। তুমি তো বনলতা। চিনতে না পারার কোনো কারণ নেই। আসলে হয়তো প্রথম অবাক হয় এবং পরে লজ্জা ও সংকোচে বনলতা সংকুচিত হয়ে পড়েছিল। এবার সে কথা বলে, কেন চিনব না? তুমি তো ফার্স্ট হতে, মনিটর ছিলে। তা তোমাদের বাড়ি এখানে? কই, এতদিন তো তোমাকে দেখিনি। বারান্দা ছাড়িয়ে উঠোন পেরিয়ে পায়ে পায়ে ওরা দুজনে এগিয়ে চলে। গ্রামের বাড়িতে সকলেরই 2-5টা গাছ, একটু সবজি বাগান থাকে। বনলতা সুচেতাকে যেন একটু দূরে নারকেল গাছটার নিচে নিয়ে আসে। 2 সতীর্থ তাদের মনের আগল একটু একটু করে খুলে দেয়। সুচেতা জানতে পারে বনলতার স্কুল ছাড়ার প্রকৃত কারণ। ওদের বাড়ির একমাত্র রোজগারের সদস্য বনলতার দাদা মুম্বাইতে গিয়েছিল শলমাজুরির কাজ করতে। মাসে মাসে তার বেশ 2 পয়সা হতো, বাড়িতে নিয়মিত টাকাও পাঠাতো। দাদার পাঠানো সেই টাকাতেই কান্ডার পরিবারের সংসার নির্বাহ, বনলতাদের 2 বোনের পড়াশোনা। কিন্তু হঠাৎ একদিন যেন বিনা মেঘে বজ্রপাত। মুম্বাই থেকে হাওড়ার ধামসিয়া গ্রামে দুঃসংবাদ পৌঁছল, মৃত্যুঞ্জয় কান্ডার খুন হয়ে গেছে। বনলতা চোখের জলে ভাসতে ভাসতে সহপাঠীকে জানায়, আজও জানি না দাদা কেন খুন হয়েছে। মুম্বাইয়ের বস্তিতেও একটা ছোট্ট ঘর ভাড়া নিয়ে থাকতো, নিজ হাতে রান্না করত। আমার দাদা এত শান্ত, হঠাৎ কি করে এমন ঘটল? কেউ বলে দাদা নাকি অসৎ সঙ্গে পড়ে অন্ধকার জগতে পা রেখেছিল। কেউ কেউ বলে ওসব কিছুই না, ভুল করে দাদাকে খুন করে ফেলা হয়েছে। বনলতার 2 চোখে বাঁধ ভাঙা বন্যা। এর পরের কাহিনী সংক্ষিপ্ত। বনলতার বাবা ছিলেন এমনিতে রুগ্ন মানুষ। ছেলের শোকে তিনি বছর না ঘুরতেই মারা যান। পাড়ার ওদের পরিচিত একজন গণেশের খোঁজ দিয়েছিল। বাবা নেই, একমাত্র ছেলে, মাকে নিয়ে তার সংসার। বাসের কন্ডাক্টরি করে উলুবেড়িয়া রুটে। বনলতার মা নাকি বলেছিল, এই তো পাশেই থাকবি বাউরিয়াতে, আশালতাকে কি দেখবে বল, ওর বিয়ে ভবিষ্যৎ, তুই কাছে থাকলে মনে বল পাবো। শাড়ি আঁচলে চোখের জল মুছে বনলতা, 16 পেরোনোর আগে আমার বিয়ে হয়ে গেল। বিয়ের পর জানলাম কন্ডাক্টর নয়, ও আসলে বাসের খালাসি। এদের জীবনে তুমি হয়তো জানো না, মদ, মাতলামি, নেশা। বনলতার গলা বুঝে আসে। উঠোনে মাদুরের ওপর বনলতার ছোট্ট ছেলেটা শুয়ে আছে। গুমট গরমে আর ঘরে থাকতে পারেনি, তাই পূব আকাশ একটু ফর্সা হতেই ছেলেকে উঠোনে এনে শুইয়ে দিয়েছে। সুচেতা নিষ্পলক চোখে ছেলের দিকে তাকিয়ে থাকে, নিষ্পাপ এক শিশু। ফিরে আসার আগে সুচেতা বন্ধুর পিঠে আলতো করে হাত রেখে বলে, তোমার পেটে কি আবারও সন্তান এসেছে? আটকাবো কীভাবে বলো?
এদের কি সেই বোধ আছে? নেশাখোর মাতাল, শাড়ির আঁচলে শরীরটাকে যেন আবারও আড়াল করতে করতে বনলতা মুখ নিচু করে। ঝাঁ চকচকে বম্বে রোড, সোনালি চতুর্ভুজের অংশ। অনায়াসে বাসে করে ফেরা যেত, কিন্তু বাবা তাদের জুট মিলেরই একটা অ্যাম্বাসেডারের ব্যবস্থা করেছেন। এ গাড়ি সুচেতাকে মেডিকেল কলেজ হোস্টেলে পৌঁছে দিয়ে হাওড়ায় ফিরে যাবে। সূর্যোদয় পশ্চিমে, গাছগাছালির আড়ালে ঈষৎ অদৃশ্য হয়, রোদ নেই, কিন্তু চতুর্দিক হালকা সোনালি ছটায় রঙিন। হু হু হাওয়ায় প্রাণ জুড়িয়ে যায়। গাড়ি ছুটছে 60 কিলোমিটার ঘন্টায়। সুচেতা এই মুহূর্তে গাড়ির সিটে হেলান দিয়ে চোখ বুজে, সে যেন বহির্জগৎ থেকে বিচ্ছিন্ন এক মানুষ। মনের পর্দায় অন্তর্জাল, একের পর এক ছবি ভেসে উঠছে, সব ছবিতেই বনলতা। আচ্ছা, মেয়েটা বরাবরই স্বাস্থ্যের অধিকারী ছিল। মনে পড়ে কেউ মজা করে ওকে একটু মোটু মোটু বলেও খেপাতো, কিন্তু বনলতা কখনো রাগ করেনি। শান্ত বলে ম্যাডামরা ওকে ভীষণ ভালোবাসতেন। বনলতার হাতের লেখা ছিল মুক্তোর মতো। সুচেতারা যদি জিজ্ঞেস করতো, হ্যাঁ রে বনলতা, তোর হাতের লেখা এত ভালো হলো কি করে রে? বনলতা হাসত। শাড়ির জমিতে সলমা জমির নকশা ফোটাতে মাকে সাহায্য করি, হাতটা তাই সেট হয়ে গেছে। মেডিকেল কলেজে ভর্তি হয়ে সুচেতা হোস্টেল নিয়েছে। বিভাস মামার সাফ কথা, তুই এখন সমস্ত মেয়ে, তোর দায়িত্ব আমি আর নিতে যাব কোন দুঃখে? তোর বাবা আছেন, মা আছেন, বাকিটুকু তারাই দেখবেন। আমার এখন ছুটি। আশ্চর্য, মাসি, পিসি, মামা কারো মেয়ে নেই। ছোটবেলা থেকে তাই সুচেতার একটু বেশি আদর। দুঃখ, কষ্ট, যন্ত্রণা কই সেসব তো তাকে কখনো স্পর্শ করেনি। আজ সকালে সংসার কীভাবে চলছে জিজ্ঞেস করাতে বনলতা সুচেতাকে জানিয়েছিল, সলমাজুরির কাজটা আমি ছোটোবেলা থেকেই কিছু জানতাম। পাসলা বাজারে 2-5টা দোকান থেকে 2-1টা অর্ডার নিয়ে আসি। সামান্য রোজগার যা হয় তাই দিয়েই সংসারটা চলছে। নন্দী কাকিমাও কাল রাতে কথায় কথায় বলছিলেন, 2টো পয়সার জন্যে নাকি মেয়েটা এ বাড়ি ও বাড়ি ঘরদোর সাফসুতরো করে দেয়। গনসা যা কামাই করে বাড়ি ফেরার পথেই তো তাই দিয়ে গলায় মদ ঢেলে আসে। সুতরাং যাবতীয় দায় দায়িত্ব সব বনলতারই। গম গম গম্ভীর শব্দ। কখন যে পথটা শেষ হয়ে গেছে সুচেতার খেয়াল নেই। গাড়ি এখন বিদ্যাসাগর সেতুতে। নিচে দেখা যায় মা গঙ্গা কানায় কানায় পূর্ণ। নদীর ওই জলে সুচেতা যেন আরও একজনের মুখচ্ছবি দেখতে পায়। 2 চোখে তারও ভরা বর্ষা, যেন দুহুল ছাপানো মা গঙ্গার মতোই। 2 ফোঁটা চোখের জল সুচেতার গাল বেয়ে কোলের ওপর ঝরে পড়ে। আরও ভালো সাহিত্যকর্ম পেতে লেখকদের অনুপ্রাণিত করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করুন। ধন্যবাদ।